সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। আজ আপনাদের দেখাবো তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন চাকরি করছেন এমন যোগ্য প্রার্থীদের চাকরি থাক, আর পাশাপাশি অন্যদের জন্য রাজ্য সরকার অন্য কাজের ব্যবস্থা করে দেবে, কিন্তু বিরোধী দলগুলো তা হতে দিচ্ছে না। অন্যদিকে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বৈঠক করে কি বললেন তা দেখে নিন। কুণাল ঘোষ কি বললেন আর শুভেন্দু অধিকারী কি বললেন তা দেখুন। আমরা আবার বলছি যে আমরা চাই যোগ্যদের পুরোদস্তুর চাকরি থাকুক এবং মুখ্যমন্ত্রী যাতে সকলের চাকরি থাকে তার পক্ষে প্রথম থেকে সওয়াল করে এসেছেন। আর সিপিএম এবং বিরোধীদের কিছু আইনজীবী এই 26,000কে বাতিল করে দিয়ে এটা নিয়ে রাজনৈতিক ইস্যু করে ছেলে মেয়েদের জীবন এবং কেরিয়ারকে বলি দিয়ে রাজনৈতিক ইস্যু করার নোংরা খেলায় মেতে আছে। সেটা এখন কোর্ট কি করেন তার উপরে, আজকে তো এর উপর কিছু হয় না। যদি ন্যায্য যারা যোগ্য যারা কয়েকজন হয়তো তাদের নিয়ে প্রশ্ন আছে বাদ যাবে, কিন্তু যারা যোগ্য তারা কেন সাফার করবেন? সিপিএম এর বিকাশ ভট্টাচার্যরা চাইছেন সকলকে বাদ দিয়ে যাতে একটা অরাজকতা তৈরি করা যায়, একটা অশান্তি তৈরি করা যায়, মানুষের আবেগকে আঘাত করে রাজনৈতিক ইস্যু তৈরি করতে। কিন্তু আমাদের বক্তব্য যোগ্যদের কোনো অবস্থাতেই চাকরি থেকে সরানো চলবে না। বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেছেন যে সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তা সুদূর প্রসারী প্রভাব আছে। দেখুন, আদালতে যদি কোনো বিচারপতি মন্তব্য করেন তাহলে মাননীয় বিচারপতির মন্তব্যের উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য কোনো অবস্থায় করাটা শোভন নয়। এবং বিচারপতি মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যে মন্তব্য করেছেন তার উপর কোনো মন্তব্য করব না, এটা আইন তদন্ত বিচার বিভাগের বিষয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি রাজ্য বিধানসভায় এসে তিনি বিশেষ ভাষণ দিতে চান, তার সচিব মারফত এই বার্তা পাঠিয়েছেন, অধ্যক্ষের সঙ্গে দেখা করে সচিব এই বার্তাটা দিয়েছেন। আসলে বাংলার বিধানসভা বাংলা সরকারের মডেল, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার বিধানসভা যে উচ্চতায় পৌঁছেছে, বিধানসভায় যে ধরনের বিধানসভা থেকে মানে সরকারের তরফ থেকে যে ধরনের উন্নয়ন জনমুখী কাজ হচ্ছে, এটা তো সারা ভারতকে আকর্ষণ করে। ফলে যতই বিজেপি করুন, যতই বিজেপি সমর্থন হন, যতই অন্ধ তৃণমূল বিরোধী করুন, তো এখন উপরাষ্ট্রপতির সেই বঙ্গ বিধানসভার যে গুরুত্ব এবং আকর্ষণ সেখানে একটু সামিল হতে চাইছেন, এ তো ভালো কথা। এতে বাংলার বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করছেন তারা যে সঠিক পথে থাকায় বিধানসভার গরিমা আরো বাড়ছে। মাননীয় অধ্যক্ষ এত ভালোভাবে সভা পরিচালনা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এত ভালোভাবে সরকার পরিচালনা করছেন, এটা তারই প্রতিফলন যে আমিও ওখানে দাঁড়িয়ে একটুখানি সামিল হতে চাই। এটা খুব ভালো কথা। অধ্যাপকদের ক্ষেত্রে কি দেখা যায়, দেশ বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে কারুর বক্তৃতা দেওয়ার শখ হয়। গবেষকদের ক্ষেত্রে কি দেখা যায়, পৃথিবীর আন্তর্জাতিক ক্ষেত্রে যেগুলো বিশিষ্ট বিশ্ববিদ্যালয় সেগুলিতে সেই ফোরামে সেই জায়গায় ভাষণ দেওয়ার ইচ্ছা হয়। তো সেখানে যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা হয় দেশের উপরাষ্ট্রপতি, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ বিধানসভা ততটাই উচ্চতায় আছে যে উপরাষ্ট্রপতিকে সেখানে গিয়ে বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হচ্ছে। Under the chairmanship of the Honorable Chief Minister, এবং কতগুলি শূন্যপদ হবে? 5,890টি। তার মানে 26,000-এর মধ্যে 5,890 হচ্ছে জল, বাকিটা হচ্ছে দুধ। অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশনে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী, তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মূলাধার, আসল মাথা। বিজেপি সরকার এলে হরিয়ানার 3,000 প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য
উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমি নাম নিচ্ছি না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন, 2022-এর 5ই মে ওই ক্যাবিনেট রেজুলেশনের জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে। একদম দিনের আলোর মতো পরিষ্কার, অন রেকর্ড ডাকাতি করেছেন, ধরা পড়েছেন। নির্বাচনের পর এনডি জোট থেকে আলাদা হচ্ছে কংগ্রেস, এবারে একলা চলো নীতি নিয়ে কংগ্রেস কবে ছিল ওটা জোট? ইডি সিবিআই হাত থেকে বাঁচতে, মুসলিম তোষণ করতে, আর 4G 3G 2G এই বংশবাদকে বাঁচানোর জন্য এটা করেছে। শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি, চাচা নেহেরু, মেয়ে ইন্দিরা গান্ধী, তার ছেলে রাজীব গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, প্রয়াত মুলায়ম সিং যাদব, তার ছেলে অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব, তার ছেলে তেজস্বী যাদব, শারদ পাওয়ার, তার মেয়ে সুপ্রিয়া সুলে। 4G আছে, 3G আছে, 2G আছে। বাজি কারখানায় আগুন নিয়ে এনআইএ তদন্তের দাবি করছেন সুরেন্দ্র। দেখুন, ওনারা তো সবসময় এই ধরনের একটা তদন্ত দাবি করে থাকেন। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সেগুলো এনআইএ এর হাতে দিক। বিজেপি শাসিত রাজ্য বা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে যখন পরপর বাজি কারখানায় বিস্ফোরণের খবর এসছে, একটা বিস্ফোরণ তো একদম চেন অফ এক্সপ্লোশনস, তো সেখানে তাহলে সেগুলো এনআইএ দিয়ে দিক, এগুলো করে দেখাক। এটা হলে সিবিআই চাই, এটা হলেই এই চাই, এটা হলে এনআইএ চাই, আরজি করে সিবিআই চাই। সিবিআই যদি বলে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল, তখন সিবিআই মানি না। এগুলো ফালতু নাটক করছেন এনারা। একটা ঘটনা, দুর্ঘটনা, বাজে ঘটনা, পুলিশ প্রশাসন তদন্ত করছে, আর এনআইএ বা এরা তারা নিজেদের মতো ওনারা পরিচালনা করতে চান। সেগুলো না পেলে আবার সেগুলোর বিরুদ্ধেই অনাস্থা দেখান। ফলে এগুলো সব ভিত্তিহীন সব দাবি দেওয়া। এখন তো বেশি নাম শোনা যাবে, এখন তো বেশি বেশি শোনা যাবে। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে, তত তো বিজেপি নেতাদের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলোর নাম বেশি শোনা যাবে। তো এখন আর একটা সমস্যা হচ্ছে, তো এরাই তো দুদিন আগে বলছিলেন যে আরজি করে যে উই ওয়ান্ট সিবিআই, কি পৈশাচিক নৃত্য তাদের। বিজেপি, সিপিএম, কংগ্রেস, সিবিআই হয়েছে। তো সিবিআই তদন্ত যখন বলল যে এটা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সঠিক ছিল, তখন আবার সিবিআই কে মানি না। তো ফলে এনারা মানুষের সঙ্গে শুধু সম্পর্ক নেই, বাকি স্ববিরোধী, জনভিত্তিহীন, বাংলার স্বার্থের সঙ্গে যুক্ত নয় বা স্বার্থের পরিপন্থী এই ধরনের অবস্থান নিয়ে এরা দিশাহীন রাজনীতি করে চলেছে। যারা বাড়িতে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে গিয়ে রাজ্য যে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তার চেয়ে বেশি আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সেটা তো তাদের ব্যাপার। তাদের রাজ্য সরকার যা যা আইনে আছে সেইভাবে করছেন, মানবিক দৃষ্টিতে করছেন। এবার তাদের যদি মনে হয় যে তারা টাকা ছড়িয়ে, টাকা দেখিয়ে, ওনাদের কাছে অনেক টাকা, ওনারা এই টাকা ছড়ানোর রাজনীতি বা টাকা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি রাজনীতি করবেন, তো সেটা মণিপুরে যাক না। শুধু মণিপুরে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হচ্ছে, এর থেকে লজ্জার কিছু হয় না। আইন শৃঙ্খলার যে অবনতি, তার পেছনে মুখ্যমন্ত্রী আছেন বলে অভিযোগ, সেই দায় নিয়ে ইস্তফা দিতে হচ্ছে। তো সেখানে একটু গিয়ে ক্ষতিপূরণ গুলো দিক না বিজেপি। অন্য জায়গায় যে জায়গাগুলো বিজেপি শাসিত রাজ্যে ঘটনাগুলো ঘটেছে, তো সেইখানে যাক না ক্ষতিপূরণ নিয়ে। এখানে রাজ্য সরকার যা যা কর্তব্য সব পালন করছেন। চাকরি খেয়ে পথে নেমেছে 2022-এর প্রাথমিক উত্তীর্ণরা, তারা প্রতীকে বেকার মেলা করছে, চপ ঝালমুড়ি বিক্রি করছে, লিখিত পোস্টারে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় টেট পাস করারা চপ মুড়ি বিক্রি করছে। দেখুন, এটা সম্পূর্ণভাবে এটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ। বহু মামলা করে আটকে রেখেছে। কারা মামলা করেছে আপনারা জানেন। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন
যে 26,000-এর চাকরি নষ্ট করুন, আর এসএফআই বলছে না আমরা একমত নই। অর্থাৎ কারা করছে দেখুন, এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে স্কুল পেয়ে গেছে, সবাই বৈধ যোগ্য, সিবিআই নেই। কে আটকেছে? সিপিএম এর আইনজীবী জট পাকাচ্ছে। এবং তারা চান এই ধরনের কিছু দৃশ্যের অবতারণা করে রাজনীতি করতে। তো এগুলো তাদের ইভেন্ট। আমরা চাই যোগ্যরা চাকরি পাক, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন হবে, আইন থাকলে তার সেই অনুযায়ী চলবে। বাকি মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন, আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে। ফের ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের অভিযোগ উঠেছে যে প্রয়াগরাজগামী ট্রেনে মারপিট, ভাঙচুর, এসি কামরার গান ভেঙে দেওয়া হয়েছে, যাত্রীরা মার খেয়েছেন। এবং অত্যন্ত আপত্তিকর ঘটনা ঘটেছে। প্রয়াগরাজগামী ট্রেনে যেখানে দমদমের নাট্য গ্রুপ, তাদের উপর যে যে ভাষায় আক্রমণ করা হয়েছে এবং বাংলা থেকে কে আসছে না আসছে এইসব কথাবার্তা বলা হয়েছে, এগুলো অত্যন্ত আপত্তিকর। যাত্রী নিরাপত্তা কোথায়? যে একটা একটা সংরক্ষিত কামরা, সেখানে যে যা পারবে উঠে যাবে, বারণ করতে গেলে সেটা নিয়ে অশান্তি হবে, এরকম এই ধরনের নানা ধরনের অরাজকতা এগুলো সমস্ত ওইসব রাজ্যে ঘটছে। রেলে সুরক্ষা বলে কিছু নেই, যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, যে পারছে উঠে যাচ্ছে, যাত্রীদের ধরে প্রাদেশিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে হ্যাকেল করছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারকে, রেল মন্ত্রককে, রেলমন্ত্রীকে দায় নিতে হবে, বিজেপিকে দায় নিতে হবে এসবের। রাজ্যেও উত্তরবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রেনে নিয়ে ইঞ্জিন ধাক্কা বাজছে, এমনও ঘটনা ঘটে গেছে। না না, এ তো একেবারে রেল দপ্তরটি সম্পূর্ণভাবে বিপর্যস্ত, রেলমন্ত্রী ব্যর্থ, কেন্দ্রীয় সরকার রেলটাকে লাটে তুলে দিয়েছে। রেলের যে যাত্রী সুরক্ষা, নতুন লাইন, নতুন ট্রেন, এইসব আর এখানে বাংলায় আলোচনার আর জায়গা নেই। এবং লোকাল ট্রেন টাইমে চলে না, লেট চলে। দূরপাল্লার ট্রেনে খাবার, জল, পরিচ্ছন্নতা, সময় কোনোটা কিছু নেই। ফলে এই গোটা জিনিসটা যেখানে গেছে, যাত্রীদের সুরক্ষা বলে কিছু নেই। এই ট্রেন ওই লাইনে চলে যাচ্ছে, এই ইঞ্জিন ওখানে ধাক্কা মারছে, কখনো 3টে ট্রেনের ধাক্কা লাগছে। ভাবা যায় এক লাইনে 2টো ট্রেন চলে যাচ্ছে। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা যদি কার্যত নিয়ম এবং ধারাবাহিকতায় পরিণত হয়, তাহলে তো সেই রেল ম্যানেজমেন্টের যোগ্যতা, দক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। আপনার নবান্ন রিপোর্টারকে বলুন ধরতে হবে পুলিশ মন্ত্রী। আমি পুলিশ মন্ত্রী নই। আমি যখন রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা হবে সেদিন বলবো কি কি কাণ্ড হচ্ছে। রাজ্যপাল মহোদয়কে দিয়ে কালকে তো বলিয়ে দিয়েছে, এত সুন্দর আইন শৃঙ্খলা, এত সুন্দর ব্যবস্থা। যে রাজ্যে ডিজি নেই পার্মানেন্ট, সেই রাজ্যের অবস্থা এরকম হবে। পশ্চিমবঙ্গ ছোট রাজ্য নয়, 11 কোটি পপুলেশন, বিরাট রাজ্য। এই রাজ্যে নো পার্মানেন্ট ডিজিপি। ডিজিপি করতে গেলে ইউপিএসসি তে 3 জনের প্যানেল পাঠাতে হয়। 3টে নাম পাঠাবে না, উনার পছন্দের রাজীব কুমারকেই রাখবে। তাই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ইজ হোল্ডিং অ্যাডিশনাল চার্জ অফ ডিজিপি। কোনদিন বলেন না তো, এটা নিয়ে 3টে টকশো হওয়া উচিত। ইউপিএসসি তে 3 জনের নাম পাঠাতে হয়, তার থেকে তারা চুজ করে একটা নাম পাঠায়। 3টে নাম পাঠালে উনার পছন্দের নাম আসবে না বলে উনি নাম পাঠাবেন না। এখানে ডিজিপি নেই বাংলায়, অতিরিক্ত চার্জের একজন আইপিএস অফিসার আছেন যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট। হলো, উত্তর হয়ে গেল। বলছি সেক্ষেত্রে সবার একটা প্রত্যাশা সবাই তাকিয়ে আছে, লক্ষ্মীর ভান্ডারে কি বরাদ্দ হতে পারে? এইসব বিষয়ে আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশই নেই। এটা বিধানসভার ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, এ নিয়ে কোনো মন্তব্যই করবো না। সরকারি হাসপাতালে ডিউটি টাইমে ডিউটি ছেড়ে বেসরকারি হাসপাতালে ডিউটি করে স্বাস্থ্যসাথীর টাকা নেওয়া হয়। দুজন ডাক্তারকে আজকে ডেকে পাঠিয়ে জেরা করতে হবে। অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সরকারি হাসপাতালে সেই চিকিৎসকরা, যে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করার অধিকার নেই যে অংশটির, তারা যদি এই অভিযোগ আসে, গুরুতর অভিযোগ, তারা সেই সময়
প্রাইভেট জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় চিকিৎসা করছেন, অর্থাৎ তিনি সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা আমাদের মানুষের কাছে দায়বদ্ধতা, কিন্তু তিনি সরকারি টাকাটাকে ডাইভার্ট করে অর্থাৎ স্বাস্থ্যসাথী স্কিমে প্রাইভেটে কাজ করছেন। তো এই অভিযোগ যদি এসে থাকে যে প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আজকে অগ্নিমিত্রা পাল বলেছেন চালের দাম বিরাটভাবে বেড়েছে এবং রাজ্য সরকারকে দুশো চেনে। আরে সারা ভারতবর্ষে দেখুন না, আজব কথাবার্তা, যে দামগুলো নিয়ে কথা বলছেন, পশ্চিমবঙ্গ তো শুধুমাত্র বিচ্ছিন্ন জায়গা নয়, তো নানাভাবে যে মূল্য বৃদ্ধিগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস যার প্রতিবাদ করছে সেটা তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য মানুষের যেগুলো রোজগারের জিনিস, কখনো এটা বেড়ে যাচ্ছে নানা কারণে, কখনো সারের দাম, কখনো পেট্রোল ডিজেল সেই দামের পরিবহনের খরচা বাড়ছে, কখনো দেখা যাচ্ছে যে ওই কৃষি নীতিতে মজুতদারি যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেই তালিকা থেকে কোনগুলো বাদ যাচ্ছে, আবার ওই মজুতদারির ঊর্ধ্বসীমা সেখানে কেন্দ্রীয় সরকার ছাড় দিয়ে দিচ্ছে, কালোবাজারিতে মদত দিচ্ছে। তো এই বেসিক নীতিগুলো তো কেন্দ্রীয় সরকার তৈরি করছে। আর কংগ্রেস বলছে যে একলা চলার পথে যাবে 2026-এ, তাহলে কি জোটের ভবিষ্যৎ? শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, শূন্য থেকে শূন্য ভাগ করলে শূন্য, তো কি এই প্রশ্নের কোনো উত্তর হয়? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।